আসসালামু আলাইকুম। সবাই আশা করি এই তীব্র তাপদাহের মধ্যেও এই কষ্ট করে এসেছেন। আশা করা যায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আমি খুব অল্প কথা প্রথমে বলবো, তারপরে বিস্তারিত বলবো। যাকে ডেকেছে উনি হয়তো কিছু কথা প্রথম দিকে শুনে যেতে পারেন। আর যাদের বাসায় শিশু সন্তান আছে, বিশেষ করে 0 থেকে 6 মাস বয়সী বাসায় রেখে আসছেন, তাদেরকে অনুরোধ করব বেশিক্ষণ না থেকে হয়তো আমার প্রথম দিকের কথাগুলো শুনে চলে যাবেন, সমস্যা নেই। আমার নাম পরিচয় দেই, আমার নাম হচ্ছে ফেরদাউস। আমি এডুকেশন অফিসার হিসেবে আশাতে আছি। 2024 সালের জানুয়ারি থেকে রাজশাহীতে আসি। রাজশাহী থেকে আমি নককাঠিতলা বা নাককাঠিতলার মতো মোট 31টা ব্রাঞ্চে আমি কাজ করি। মানে এরকম এখানে যেমন রুবায়েত হাসান আছে, এরকম 31টা ব্রাঞ্চে 31টা সুপারভাইজার আছে, তাদের সিনিয়র হিসেবে আমি আছি। আমার বাসাও রাজশাহীতে, লেখাপড়া হচ্ছে রাজশাহীতে দাখিল আলিম, আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউট ঢাকা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা হয়েছে। এরপর ব্র্যাক, ফুড ফর দ্য হাংরি, আগামী এডুকেশন ফাউন্ডেশন, তারপরে হচ্ছে আরও কয়েকটা এনজিওতে, এখন ইনস্ট্যান্ট মনে আসছে না, কয়েকটা এনজিওতে নানা সময় কাজ করা হয়েছে। সবশেষ আশাতে এসেছি, আশাতে আছি কিছুদিন। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আপনাদেরকে এখানে বসিয়ে রাখার কারণ হচ্ছে মূলত অভিভাবক সভা। প্রত্যেক মাসে কি অভিভাবক সভা হয়? এটা কি সত্যি? আচ্ছা, আমাদের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে অভিভাবকদেরকে ডাকা একটু টাফ, যার কারণে 3 মাস পর পর বলা হয়েছে। জানুয়ারিতে হলে এপ্রিলে, ফেব্রুয়ারিতে হলে মেতে গিয়ে। তো যেহেতু আপনারা সবাই আসেন, ম্যাডামও ডাকে, আপনাদেরও ভালো লাগে, তাহলে আমাদের আপত্তি নাই, কিন্তু হাজিরা খাতে দেখাতে হবে এক মানে। জি, ঠিক আছে, খুবই ভালো। এগুলো করতে হবে, ম্যাডামদের করতে হবে, তারপর সুপারভাইজার যারা আছে তাদেরকেও করতে হবে। আপনাদের এখানে আমি কিছু কথা শুনলাম, মানে শিক্ষার্থীরা যারা আগে ভর্তি হয়েছিল প্রথম দিকে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পারতো না, এখন হালকা হালকা পারছে। হয়তো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এখনো কিছুটা পিছিয়ে আছে, আর আগ্রহ বেশ ভালো, ঝড় বৃষ্টিতেও আসে। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমাদের শিক্ষক বলতো যে, এটা আপনাদেরকে অসম্মান করে বলছি না, মানে গল্প আর কি, যখন আমাদের কেউ পড়া পারতো না তখন বলতো যে দিহারে চলে যা, দিহারে লজিং থাক, ওখানে একজনকে পড়াবি, পড়াইতে পড়াইতে ওই বাড়িতেই বিয়ে শাদী করে ওই বাড়িতেই থাকবি। তো এখানে শিক্ষাকে একটা সম্মানের চোখে দেখা হয়, এবং আপনাদের এটা কিন্তু দিয়ার সংলগ্ন এলাকা, মানে বলা যায় দিয়ার এলাকায় নাকি এটা। তারপরে নরেন্দ্রপুরা নামে একটা জায়গা আছে, ওটাও, হ্যাঁ ওটা পুরো, আমার সুপারভাইজার প্রথম দিনই বলেছে যে আমাদের এটা পুরা দিয়ার, যার কারণবশত আপনাদের আগ্রহ আছে, মানে আপনারা শিক্ষা কাজকে খুব সম্মানের চোখে দেখেন। এটা শহরে আবার পাবো না, শহরে প্রত্যেক মাসে অভিভাবককে ডাকলে পাওয়া যাবে না, 3 মাস পরে ডাকলে তাই আসে না, এত তাড়া। গ্রামে দেখেন আপনারা আসতে চাচ্ছেন কিন্তু স্বামীতে ডাকছে, মানে আপনাদের ইচ্ছা থাকা সত্ত্বেও পারছেন না, এই আর কি অবস্থা। আমার এখানে কথা বলা হবে 3টা সেগমেন্টে, 3টা ভাগে। প্রথম ভাগটাতে আমি মূলত বলার চেষ্টা করব আশা নামে যে এনজিও শিক্ষা কর্মসূচি দিয়েছে এটা সম্পর্কে কিছু কথা, মানে ইতিহাস, খুব অল্প কথায়। দ্বিতীয় ভাগে বলবো যে ম্যাডাম, আমাদের ম্যাডামের নাম হচ্ছে পায়রা কেন্দ্র সুফিয়া সুলতানা ম্যাডাম। সুফিয়া সুলতানা ম্যাডাম আপনাদের বাচ্চাদেরকে সাধারণত আশা শিক্ষা কর্মসূচির সৌজন্যে বা আশা শিক্ষা কর্মসূচির হেল্প দিয়ে কি কি দেওয়ার চেষ্টা করে এবং কি কি নেওয়ার চেষ্টা করে, এর সুবিধা কি অসুবিধা কি। যদিও আমি প্রতিদিন থাকি না, কিন্তু কমন আমাদের কিছু নির্দেশনা আছে, যে নির্দেশনা অনুযায়ী যদি একজন সেবিকা পাঠদান করে তাহলে কিছু কিছু সুবিধা থাকার কথা, কিছু কিছু অসুবিধা থাকার কথা, এগুলো বলবো। এটা বলবো 2 নাম্বার অংশে। আর 3 নাম্বার অংশে বলবো আপনাদের কি করণীয়। আপনি একটা অভিভাবক মানুষ, তাই না? শুরু করি নাকি? আচ্ছা, প্রথম অংশটা হচ্ছে আমাদের আশার পটভূমি বা শিক্ষা কর্মসূচিতে একটু বলা। 2011 সালে, সাল 2011, সে বছরে হচ্ছে আশা তার নিজস্ব অর্থায়নের একটা লভ্যাংশ দিয়ে শিক্ষা কর্মসূচি নামে একটা সমাজসেবামূলক কাজ শুরু করে। এর আগে 1978 সালে আশা প্রতিষ্ঠা লাভ করে। 1991 সাল থেকে মূলত আশা মাইক্রো ক্রেডিট বা লোন, ঋণ দান কর্মসূচি চালু করে। আমরা ওদিকে না যাই, আমরা ওদিকে অত বেশি জানানোর জন্য আসিনি। আমাদের মূল কাজ হচ্ছে ওদের লাভের একটা অংশ থেকে সমাজসেবার একটা কাজ চালাচ্ছে 2011 থেকে। তখন ছিল শিশু থেকে 2য় শ্রেণী পর্যন্ত শুধু। এখন আস্তে আস্তে করোনার পরে শিশু থেকে 5ম, এই বছরে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতেও কার্যক্রম শুরু হয়েছে। তো আপনাদের এখানে শিশু থেকে 2য় শ্রেণী পর্যন্ত আছে? 5ম নাই।
আমাদের এটাতে আপনারা ছোটবেলায় বা আমরা ছোটবেলায় অন্যান্য এনজিও নাম নিচ্ছি না, তাদের বিভিন্ন কার্যক্রম ছিল, একই শ্রেণীতে সবাই পড়তো। শিশুতে পড়লে সবাই শিশুতে, ওয়ানে পড়লে সবাই ওয়ানে, থ্রিতে পড়লে সবাই থ্রিতে। আমাদের সিস্টেমটা তা না, আমাদের সিস্টেম হচ্ছে 3 শ্রেণীর শিক্ষার্থী একসাথে থাকবে। শিশু প্রথম দ্বিতীয়, কেজি নাই, শিশু প্রথম দ্বিতীয়, হ্যাঁ 3 শ্রেণীর শিক্ষার্থী একসাথে থাকবে। আর আরেকটা জায়গায় 3 4 5 মানে তৃতীয় চতুর্থ পঞ্চম একসাথে থাকবে। কিন্তু 6 to 8 যেগুলো, সেগুলো আবার আলাদা আলাদা, 6 আলাদা, 7 আলাদা, 8 আলাদা। ওটা আবার হাই স্কুলের টিচাররাই পড়ায়। তো শিশু থেকে দ্বিতীয় শ্রেণী 3 শ্রেণীর শিক্ষার্থী 30 জন মতো থাকবে, একটা জায়গায় গোল হয়ে বসবে। গোল হয়ে বসে স্কুলের যেই পড়া বা মাদ্রাসার যেই পড়া, ওই পড়াটাই রিভাইজ করবে। মানে এটা আলাদা কোনো কর্মসূচি না, এটা বরং স্কুলের পড়াটাকে সহায়তা করার কর্মসূচি। মানে স্কুলের পড়া অনেকে রিভাইজ করতে পারে না, বাড়িতে এসে হোমওয়ার্ক দেয়, আপনারা বা অভিভাবকরা দেখতে পারে না হোমওয়ার্ক। মানে আমার অভিভাবকরা এত সময় নাই বা এত সচেতন না বা এত বেশি মানে সক্ষমতাও নাই যে 2-4টা টিউশনি দিয়ে ও হচ্ছে খুব ভালো করবে। এইরকম অভিভাবকদের, এইরকম এলাকার মানুষের শিক্ষার্থীদের মূলত বিদ্যালয়ের পাঠ আয়ত্তে সহায়তা করা, পাশাপাশি যারা পারে না, শিক্ষার্থী আছে কিছু চাই ভালো করতে কিন্তু পারছে না, এরকম শিক্ষার্থীদের ভালো করার মাধ্যমে ঝরে পড়ার হার হ্রাস করা। ঝরে পড়ার হার হ্রাস করা মানে আমের মুকুল ধরলেও আম যদি পুরো গাছ ভরে না আসে, তার মানে মুকুল ঝরে গেছে, তাই কি না? অনেক শিক্ষার্থী প্রাইমারিতে ভর্তি হয় কিন্তু পঞ্চম শ্রেণী ভালোভাবে পাশ করতে পারে না, এরকম হয়, তার মানে ঝরে যায়। তো এই ঝরে পড়াটা কমানোর জন্য আমাদের এই কর্মসূচি। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রাথমিকে যারা যাবে, অর্থাৎ শিশু শ্রেণী, অর্থাৎ কেজিতে যে একটু আগে বললেন, মানে এখনো প্রাইমারিতে যায়নি, অনেক প্রাইমারিতে প্রাক প্রাথমিক নাই, মানে শিশু শ্রেণী নাই। তো আমাদের এখানে শিশু শ্রেণী আছে, 1 বছর পড়ে যাতে প্রাইমারিতে ভর্তি হতে পারে। প্রাইমারিতে ভর্তি হওয়ার জন্য অ আ ক খ চেনা লাগে, এই জিনিসটা যাতে এখান থেকে পাই, এই কথাটুকু এই বিষয়ে এখানে লেখা আছে। আপনি কি এটা পেয়েছেন? পাননি, কোনো কারণবশত হয়তো পৌঁছায়নি, তবে এটা আপনার কাছে পাওয়া উচিত ছিল। এটাতে এই কথাগুলো লেখা আছে, 4টা উদ্দেশ্য আছে। তাহলে আপনি কথার ফাঁকে ফাঁকে এগুলো একটু দেখে নিতে পারেন। আচ্ছা, ওখানে আছে প্রথম পৃষ্ঠাতে উদ্দেশ্য আছে, 4টা উদ্দেশ্য, একটা লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও শক্তিশালী করা। অর্থাৎ শক্তিশালী করা মানে ধরেন একটা গাছ বাতাসে হেলে দুলে যাচ্ছে, ঝড় আসবে, তার মানে পড়ে যেতে পারে, তখন একটা ঠেকা দিল, তাহলে গাছটা শক্তিশালী হলো না? তো ঠিক তেমনি হেলে দুলে যাওয়ার মতো বাচ্চা যারা আছে, মানে একটা বাতাস দিলে ধরেন শিখাই দিল 2 যোগ 2 4, ওকে আমি বলবো এই 2 যোগ 2 সমান 5 হয়, ও তখন বলবে ঠিক আছে 2 যোগ 2 সমান 5। তার মানে কি ওর শিখাতে এখনো শক্তি পায়নি, তাই না? ভেসে বেড়াচ্ছে, দুর্বল। এরকম না হয়ে শিক্ষা ব্যবস্থা যাতে শক্তিশালী হয়, এটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে 4টা উদ্দেশ্য আছে। প্রাক প্রাথমিকে গমন উপযোগী করা, পাঠ আয়ত্তে সহায়তা করা, ঝরে পড়া হ্রাস করা, গুণগত শিক্ষার মান সকলের জন্য উন্মুক্ত করা। এক কথায় বললাম, কেতাবি ভাষা ওখানে লেখা আছে। শেষ কত সাল থেকে শুরু হয়েছে? 2011। মাঝখানে করোনার সময় বন্ধ ছিল, তারপর আবার চালু হয়েছে। আর আপনাদের এখানে কবে থেকে আছে আমিও জানি না, কবে থেকে আছে আপনি জানেন? ওই 11 সাল থেকে পাই। ও আচ্ছা, মাশাআল্লাহ। তার মানে এখানে 11 সাল থেকেই শুরু হয়েছে। এই 11 সাল থেকে শুরু, কিন্তু করোনার সময় বন্ধ ছিল। বন্ধ হয়েছিল, তাও চালিয়ে গেছে আপনার। চাল লেগেছে তো মানে ইয়াতে, মানে ওখান থেকে অল্প টাকা পাইতো, সেটা পাইতো না, উনি নিজের মতো চালাইতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসে যান, ব্যাগগুলো একটু কোণায় রাখেন। ইতিহাস শেষ, হ্যাঁ। এখান থেকে আসার আলাদা করে কোনো লাভ নাই, হ্যাঁ। এখান থেকে মূলত আসার পরিচিতিটা বাড়ছে। আর এটা দানের মতো, মানে যেমন আমাদের একটা অংশ হইলে নিসাব পরিমাণ, মুসলমান তো সবাই প্রায়, অমুসলিমও যারা আছেন তাদেরকে বলি, ইসলামের একটা বিধান হচ্ছে জাকাত। যাদের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হয়, যেমন 40টা ছাগল থাকলে 1 বছর থাকলে একটা ছাগল দান করে দিতে হবে আল্লাহর রাস্তায়, হ্যাঁ। মানে যে দরিদ্র আছে, একটা খাত আছে, তাদের একজনকে দিয়ে দিতে হবে। তো আমাদেরও সরকারি কিছু নিয়ম কানুন আছে, প্লাস এনজিও গুলোও চাই আমাদের যে লাভটা হয়, ধরেন 100 টাকাতে 5 টাকা লাভ হলো, সারা বছরে 500 টাকা লাভ হলো। তো 500 টাকা লাভের মধ্যে ধরেন 50 টাকা বা 20 টাকা একটা দান করে দিল। তো আমাদের আশা নামে একটা এনজিও, তাদের যে লাভ হয় সেই লভ্যাংশের একটা অংশ দিয়ে সমাজসেবামূলক কাজ হিসেবে শিক্ষা কর্মসূচি চালু করেছে। এই শিক্ষা কর্মসূচির এখান থেকে আশা আলাদা করে আর্থিকভাবে লাভবান হয় না, মানে 1 টাকাও আশার পকেটে যায় না। আর এরকম আরো একটা কর্মসূচি আছে, স্বাস্থ্য কর্মসূচি। আপনাদের এখানে আছে কি জানি না, অনেক জায়গায় আছে।
এখানে নাই। আগে হচ্ছে শিক্ষা কেন্দ্রের সাথে ছিল, মানে সেবিকা আপা বাসায় বাসায় গিয়ে 30 টাকা দিয়ে ডায়াবেটিস চেক আপ। আমরা করতাম, আমরা ছিলাম ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এগুলো আগে আমাদের সাথে একসাথে ছিল। হ্যাঁ এখন এখন না এটা আলাদা হয়ে গেছে, ওরা আলাদা হয়ে গেছে। এখন প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং ফিজিওথেরাপি ক্যাম্প দিয়ে, হ্যাঁ আলাদাভাবে, হ্যাঁ হ্যাঁ এগুলো আলাদা আলাদা অফিস আছে। আগে যেমন আপনাদেরকে দিয়ে করায় নিত পার্ট টাইম, এখন একটা ফুল টাইম অফিস করে ফেলেছে এবং ওখানে ভালোই কাজকাম করে। তবে অসুবিধা হয়েছে কি, আগে যত বেশি মানুষকে কভার করতে পারতো এখন অত বেশি পারছে না। জি ঠিক আছে, ঠিক আছে, প্রথম সেগমেন্ট শেষ। দ্বিতীয় সেগমেন্ট, হ্যাঁ দ্বিতীয় পর্ব, আমাদের এই আশা শিক্ষা কর্মসূচি থেকে কি কি সুবিধা আর কি কি অসুবিধা। সুবিধা নাম্বার 1, এইরকম ধরেন একদম ফ্রি না, অল্প টাকা হলেও এই টাকাতে যেভাবে পড়াচ্ছে, মানে ধরেন আপনার বাচ্চাকে 2 ঘন্টায় রেখে পড়াটা করিয়ে দেওয়া, এইরকম হয়তো অন্যান্য কেউ দিচ্ছে না। সুবিধা নাম্বার 2, আমরা পড়িয়ে দিচ্ছি কিন্তু আপনার শিক্ষার্থী কিন্তু স্কুলেও যাচ্ছে। একটু চুপ থাকো তুরন্ত, শোনো বাচ্চাকে একটু বাইরে খেলতে যেতে বলতে পারেন। আমি অনেক মানে সবগুলোকে পাঠিয়ে দিয়েছি, 2-1 জন আছে, চলে যাও। আসো তুরন্ত, এখানে আসো। এটা আমার শিশুর বাচ্চা। ও আচ্ছা মাশাআল্লাহ। 3 জন, অনেক মানে কোয়া থেকে অন্তস্থ জ পর্যন্ত। ওকে একটা কবিতা বলতে। তুরন্ত তুমি কি কোনো বাংলা কবিতা জানো? শোনো শোনো তুরন্ত, শোনো তুরন্ত লজ্জা পেয়েছে। তুরন্ত শোনো। আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার সুবিধা হচ্ছে আমাদের এখানে যারা আসে তারা সবাই কোনো না কোনো বিদ্যালয়ে পড়ে, মানে স্কুলে পড়ে বা মাদ্রাসায় পড়ে। হ্যাঁ সুবিধা হচ্ছে এই যে ওই জায়গাতেও 2-4 ঘন্টা কমপক্ষে পড়ছে 2-4টা শিক্ষকের কাছে, আবার এখানেও ম্যাডামের কাছে প্রাইভেটের মতো পড়ছে। তার মানে অনেকগুলো শিক্ষকের সংস্পর্শ পাচ্ছে, এইটা একটা সুবিধা। স্কুলে থেকে এখানে মনে হয় ভালো হয়। হ্যাঁ এই সেম কথাটা অনেক জায়গায় বলেছে, স্কুলে বহু ছুটি দিচ্ছে, স্কুলে থেকে এখানে ভালো হয়। 3 নাম্বার সুবিধাটা হচ্ছে এই, আপনাদের এখানে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয় না একদম। স্কুলে শিক্ষকদের উপরে পোদ্দারি করার মতো কেউ নাই। না এখানে ম্যাডামকে দেখার জন্য এই যে রুবায়েত হাসান আছে, রুবায়েত হাসানকে দেখার জন্য আমি আছি, আমাকে দেখার জন্য আমার সিনিয়র আছে, তার সিনিয়রও আছে। তার মানে এখানে নজরদারিটা একটু বেশি, নজরদারিটা একটু বেশি। হ্যাঁ নজরদারিটা একটু বেশি। আর আরেকটা সুবিধা হচ্ছে একই সাথে 0, প্রথম, দ্বিতীয় অর্থাৎ শিশু 1-2 3 শ্রেণীর শিক্ষার্থী থাকার কারণে একটা অন্যরকম সম্পর্ক হয়। ধরেন ক্লাসে বড় ভাই ছোট ভাই বন্ধু এই রকম থাকছে, মানে সবাই বন্ধু না। একই ক্লাসে সবাই বন্ধু থাকলে হয়তো মানে শিখাতে কম বেশি হতে পারে, যদিও এটার ভালো গুণ আছে, মানে একই ক্লাসে সবাই একই রকম হওয়ার। কিন্তু এখানে 2-1 শিশু থাকাতে আপনার 1 যদি ভালো করে তাহলে 2 মনে করবে যে ও 1-এ পড়ে আমার থেকে ভালো করলো, মানে উৎসাহ পাবে। আবার যদি আম আছে, এখনই খাবা একটু পরে খাও, অনেক আম পড়ে আছে, গাছ থেকে ছিঁড়ে না তাইলে হবে, নিচে পড়ে আছে দেখো। আর শিশু শ্রেণী যারা তারা উদ্বুদ্ধ হবে যে ওরা কিভাবে বসে আছে শিখবে। দ্বিতীয় শ্রেণী যারা আছে 1 থেকে শিখবে বা ওদের কাছ থেকে 1 শিখবে। তার মানে সবাই একসাথে ক্লাস হওয়ার কারণে কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে যে নিজেরা নিজেদের মধ্যে শিখতে পারবে। এই হলো কিছু কিছু সুবিধা। আর আরেকটা বিষয়, আমরা সেবিকাদেরকে 4 মাস অন্তর অন্তর অর্থাৎ পুরো বছরে 3 বার ভালো মানের ট্রেনার দিয়ে 2 দিন ট্রেনিং দেওয়াই। যেমন সামনে মাসে মনে হয় ট্রেনিং হবে, ইউআরসি ইনস্ট্রাক্টর বা পিটিআই ইনস্ট্রাক্টর বা থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এসে ওনাদেরকে 2 দিন ব্যাপী ট্রেনিং দেয়। অর্থাৎ প্রাইমারি স্কুলের হেড টিচারদেরকে যারা ট্রেনিং দেয় সাধারণত সেই মানের একজন প্রশিক্ষক এসে আমাদের সেবিকাদেরকে প্রশিক্ষণ দেয়। এসএসসি বা এইচএসসি পাস একজন সেবিকা সাধারণত তাকে ট্রেনিং দেয়। দ্যাট মিনস আমাদের এই শিক্ষা ব্যবস্থাতে যারা পড়াচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, প্রতিদিন আসছে কিনা নজরদারি করা, উপস্থিতি ঠিক আছে কিনা নজরদারি করা, এইগুলো আছে। এইগুলো হচ্ছে সুবিধার দিক। সবাইকে আমার কথা একটু শুনতে পাচ্ছেন? আমার হাতে কয়টা আঙুল বলেন তো? ঠিক আছে। আচ্ছা, হাতির 5 পা দেখা নামে একটা ইয়ে আছে, চুটকি আছে, জোকস আছে। 5টা অন্ধকে হাতি দেখার খুব শখ হয়েছে, কি জানি পৃথিবীতে কেমন হাতি দেখতে, হাতি দেখবো, কিন্তু ওরা তো দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ মানুষ, দেখবে কি করতে হবে তখন? ওরা হাতির কাছে গিয়ে ছেড়ে দিল। তো একজন অন্ধ গিয়ে হাতির কান ধরলো, কানটা কিসের মতো? কুলার মতো বিশাল বড়। আর একজন গিয়ে হাতির পা ধরলো, পা স্পর্শ করলো আর কি।
দেখছে বিশাল মোটা একটা খাম্বার মতো বা পোলের মতো, বিদ্যুতের খুঁটির মতো। আরেকজন গিয়ে লেজ ধরলো, হ্যাঁ, তো আরেকজন মোটা শুধু পেটটা নাড়লো। তো যে যে জিনিসটা নাড়ছে সে মনে করছে সেরকম, যে শুধু লেজ নাড়ছে সে বলছে মনে হয় গরুর লেজের মতোই বিশাল মানে বিশাল লেজওয়ালা একটা প্রাণী। আর একজন বিশাল বড় পা দেখে মনে হচ্ছে হাতি হচ্ছে এরকম বিশাল একটা থমের মতো বা খাম্বার মতো। আর একজন যে শুধু কান নেড়েছে সে বলছে যে হাতি হচ্ছে একটা বড় কুলা। আর একজন যে চামড়া নেড়েছে সে মনে করছে হাতি হচ্ছে মোটা চামড়া, শুধু মানে একটা অংশ, গোটা অংশ পাচ্ছে না। তা আমাদের এরকম সমস্যা হয় অনেক ক্ষেত্রেই, যে পুরোটা না দেখে একদিক দেখে বিচার করি আমরা। যাই হোক, আমরা যে অংশে ছিলাম, আমরা আশা শিক্ষা কর্মসূচি থেকে কি কি সুবিধা দিয়েছে এটা বললাম। কি কি অসুবিধা? অসুবিধা নাম্বার 1, এই যে এখন কথা বলছি, কোনো ফ্যান নাই, কোনো মাইক নাই, গরম লাগছে, বসার জায়গা খুব ভালো না, ম্যাডামের ঘর করার জন্য আশা কোনো টাকা পয়সা কিচ্ছু দেয়নি, একটা ওয়াশরুম দেয়নি। তার মানে অবকাঠামোগতভাবে খুব উন্নত না, এটা একটা অসুবিধা। এটা কিছু করার নাই, কারণ হচ্ছে আশাই দিচ্ছে না। আমি ধরেন ব্র্যাকেও কাজ করেছি, এফএইচ এ কাজ করেছি, তারপর আগামী এডুকেশন ফাউন্ডেশনে কাজ করেছি। আচ্ছা একটু শুনি না, গরম হয়তো আপনাদের একটু বেশি লাগছে, আমাকে একটু কম লাগছে, সমস্যা নেই। না আমি অবশ্য নদীতে অনেকক্ষণ গোসল করেছি, তো আজকে আমাকে একটু কমই লাগছে। অনেকদিন নদীতে গোসল করা হয়নি, আজকে করলাম। তাহলে অসুবিধা নাম্বার 1 হচ্ছে জিনিসপত্র একটু কম দেয়া। অসুবিধা নাম্বার 2, ম্যাডাম 3টা ক্লাস একসাথে পড়াইতে গিয়ে সবাইকে হয়তো একই সাথে ম্যানেজ করতে নাও পারতে পারে। হয়তো আপনার ছেলেকে একদিন দেখতে আসলেন, দেখতে এসে দেখছেন যে ওকে পড়াচ্ছে, আপনার ছেলেকে একটু পড়াচ্ছেন, আপনার খারাপ লাগলো। এটা করা যাবে না। সবাইকেই ম্যাডাম সমদৃষ্টিতে দেখতে হবে। হ্যাঁ, এটা দেখতে হবে। অসুবিধা নাম্বার 3, যে আমার এখানকার বাচ্চাদেরকে আমি 3য় 5ম 4র্থ পড়াইতে পারছি না, 2য় শ্রেণী বাদ, তারপরে এখান থেকেও বাদ। তবে হ্যাঁ, আপা যদি চায় আলাদা হয়ে প্রাইভেট পড়াইতে, তাহলে দিতেও পারে। হইল? আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে শিক্ষার্থীরা কি কি গুণ সম্পন্ন হয়? এখানে শিক্ষার্থীদেরকে সাধারণত আমরা পাহাড় পর্বত সবকিছু তো শিখায় ফেলতে পারবো না। শিশু 1-2-তে একটা মানুষ সাধারণত নিজের নামটা যাতে বলতে পারে, নামতাগুলো যাতে বলতে পারে। এখান থেকে ধরেন চাঁপাইনবাবগঞ্জ যদি যায় কোনোদিন, রাস্তার ধারে ধারে যে লেখা আছে যে অমুক এত কিলোমিটার, অমুক এত কিলোমিটার, 2য় শ্রেণীর শিক্ষার্থীটা যাতে পড়তে পারে, মানে রিডিং পড়তে পারা, শুনে বুঝতে পারা, লিখতে পারা, ছোট ছোট কিছু, এতটুকু আমরা চাই। শুনে বুঝবে, শোনা, মুখে বলতে পারবে। এখানে সবচাইতে দুরন্ত যে দুষ্টু, তাকে নেতৃত্ব দিতে দেন, ওকে নেতৃত্ব দিতে দেন বলতে সবাইকে সাঁটায় সমান করতে বলেন। অনেক আগেই ছুটি দিয়ে দিয়েছি যে তোমরা চলে যাও, তোমার মারাকে নিয়ে মিটিং। স্যার জান অনেক ছোট। এই তোমরা কি হচ্ছে, তোমার কথা শোনো না, ধরে ধরে খেতে না পায়। কিছু খাবার টাবার বাইন্দে লেসছে তো বাবা, আপা কিছু দেন না গো, পানিটা নেই। আমাদের খাবার টাবার দেওয়ার আসলে নিয়ম করা উচিত, কিন্তু করছে না। কারণ আশাতে দেখেন মানে ব্রাঞ্চের বাইরে কোনো কিছু আউট করার নিয়ম নাই। ওদের লোন কিন্তু বাড়ি থেকে নিয়ে আসে, কিন্তু লোন বাড়িতে যায় দেয় না। লোন নিতে হলে অফিস থেকে নিতে হবে, মানে ওদের ব্যয়মূলক সবকিছুই ব্রাঞ্চ থেকে। হ্যাঁ, নেওয়ার সময় ঠিকই বাড়িতে যাবে, কিন্তু দেওয়ার সময় বাড়িতে যাবে না। ঠিক আছে। তো ওই দেওয়ার জন্য আর কি ব্রাঞ্চ ছাড়া দেয় না। তো আমরাও চেষ্টা করছি, বলেছি আমাদের যে মিটিং হয় ঢাকায়, সেখানে বলেছি যে অভিভাবক সবাই আসলে একটা আপনার ব্যবস্থা থাকা উচিত। খুব বেশি না, 5 টাকা করেও যদি একটা মানে কেকের ব্যবস্থা থাকে, তাও তো হয়, মানসম্পন্ন হয়। তো হয়তো আগামীতে হবে, আস্তে আস্তে হবে। আশাতে কিন্তু এখানে সেবিকাদের বেতন, ম্যাডামের বেতন মাত্র কত টাকা জানেন? কত টাকা? 1000 টাকা খালি। ম্যাডাম যদি লাইট দেয় লাইট, ফ্যান দিলে ফ্যান, সব ম্যাডামের 1035 টাকা খালি। এটা হলো ম্যাডামের বেতন। আর কিছুই না, 2 ঘন্টা করে 5 দিন সময় দেওয়া যাতা নাকি? তারপরে খালি 2 ঘন্টাতে হয়। আপনারা মাঝে মাঝে আসেন,
বাচ্চারা জ্বালায় পাশে থেকে, মানে আরো অনেক সময় লাগে। তো ম্যাডাম যদি আসলে ভালোভাবে এমনি প্রাইভেটও পড়ায় থেকে বেশি টাকা পাবে। হ্যাঁ, তো ম্যাডাম মাত্র 1,000 টাকা পাচ্ছে ধরেন, আর আপনাদের বাচ্চাদের কাছ থেকে 30 টাকা করে হলে 30 জন হলে 900 টাকা যদি ঠিকঠাক দেন। তাও এই টাকা 2 বার 3 বার চাইতে হয়, এই মাসের টাকা পরের মাসে দেয়। বিড়িও যদি খাই এটা ঠিক না, অবশ্যই শরীরের জন্য খারাপ বিড়ি, কিন্তু ওখানে 16-17 টাকা খরচ করে ফেলে। আবার এই জায়গায় 30 টাকা দিতে অনেকের খুব বাধে। কিছু কিছু জায়গায়, আপনাদের এখানে না, কিছু কিছু জায়গায় সত্যি কথা আমি তো দেখেছি। তা আমি বলেছিলাম যে দেখেন আপনাদের এখানে হাঁসেও তো অনেক হাসে, মানে হাঁস, পাতি হাঁস দেখবেন ছেড়ে দিলে, ওই আমি যে জায়গায় প্রথম অভিভাবক সভা করি নদীর ধার অঞ্চল ছিল, নোয়াখালীর একটা দ্বীপ হাতিয়ার একটা নদীর ধারে, ওরা এরকম ঠিকঠাক বেতন দেয় না। আমি বললাম দেখেন আপনারা তো হাঁস পোষেন, ক্যাম্বেল হাঁস টানা 6 মাস ডিম দেয়, আবার দেখেন অনেক হাঁস ছেড়ে দিলে নিজেদের জায়গায় না দিয়ে অন্য জায়গায় ডিম দেয়। তো আপনারা হাঁসের 2টা ডিমের দামও তো দেন না আমি ম্যাডামকে। ডিমের দামই তো 20 টাকা, 2টা ডিমই তো 40 টাকা, তাই না? তো এই টাকাটা অন্তত পক্ষে দেওয়ার চেষ্টা করুন। খুব বেশি যদি মনে করেন যে আমি টাকা দিচ্ছি, এটা না মনে করবেন যে সম্মান করছি ম্যাডামকে। আসলে আপনারা সম্মান করবেন, আমরা ম্যাডামকে আসলে সম্মানই। এটা বেতন ভাতা বললে খুবই লজ্জা, আমারও লজ্জা লাগে। এটা একটা ন্যূনতম সম্মানই আর কি। কি বলে? ও আচ্ছা, কিছু না, হাজিরা খাতায় হাজিরাটা নিয়ে নেন। হাজিরা না, ওই যে আপনার এটাই খাতাটা বলে যাবো। হ্যাঁ, ওটা স্যার দেবে। ঠিক আছে, তাহলে বাতাসটা আপনি খান, আমার খারাপ লাগবে যদি শুধু আমাকে দেন। হ্যাঁ, তো এখন হলো আমি অসুবিধার কথা কয়েকটা বললাম। 1 নম্বর অসুবিধা বললাম, আমরা উপকরণ কিছু দিতে পারছি না, জিনিসপত্র কম, ফ্যান নাই, জায়গা ভাড়া টাড়া নাই। এগুলো হয়তো আস্তে আস্তে অনেক পরে হবে, কারণ আশা খুব বেশি প্রাচুর্যময় দিতে চায় না, বরং যারা এরকম জায়গায় পড়বে, হ্যাঁ এরকম জায়গায় পড়ার মতো আগ্রহ আছে, অর্থাৎ নিজের থেকে আগ্রহ আছে, ওদেরকেই পড়াতে চায়, তাই এরকম করছে। পলিসি এটা, আমরা চাইলেও দিতে পারছি না। 2 নাম্বার কথা হচ্ছে আমাদের এখানে অসুবিধা, আমাদের বাচ্চারা হয়তো ওই একসাথে সবাইকে পড়ানোর কারণে, দ্বিতীয় প্রথম শিশু হয়তো সবাইকে একই সাথে ধরতে পারে না, কিন্তু সবাইকে গুরুত্ব দেওয়া হয়, সমান চোখে দেখতে বলা হয়। 3 নাম্বার সমস্যা হলো সেবিকার বেতন একটু কম, ফলত আপনারা যদি সহায়তা না করেন তাহলে ম্যাডামের কিন্তু আগানো মুশকিল। আমি 2য় নাম্বার সেগমেন্ট শেষ করে ফেললাম, অর্থাৎ আমাদের এখান থেকে কি দেওয়া হয়, কি সুযোগ, কি সুবিধা আর কি অসুবিধা, এবং কি বাচ্চারা সাধারণত শিখে, শুনে বলে পড়ে লেখা শেখে, কিছু কথা বলতে পারে, কিছু পড়া লিখতে পারে, নাম ঠিকানা বলতে পারে। জি, সবশেষ অংশ চলে আসি আজকের। সে অংশটা হচ্ছে আপনি একজন অভিভাবক হিসেবে আপনার করণীয় কি। 1 নাম্বার করণীয় হচ্ছে যে আপনার তো বাচ্চা অনেক আছে, তাই না? 1টা 2টা, এখানে ধরেন 1টা পড়ছে, একাধিক বাচ্চা থাকতে পারে বা একটাই থাকতে পারে। আপনারা তো সবাই চান আমার বাচ্চাটা বড় হোক, তাই না? কেউ কি চান আমার বাচ্চাটা খারাপ হোক? আচ্ছা, এখন আপনি যেভাবে চান, ধরেন রুবায়েত যেভাবে চাই, ধরেন আমি যেভাবে চাই, ধরেন হেড স্যার, মানে এখানে যে প্রাইমারি স্কুল আছে তার হেড স্যার যেভাবে চায়, সবাই চাই ভালো হোক, কিন্তু সবার চাওয়ার ধরন হয়তো আরেক রকম, মানে কি করব সেগুলো হয়তো আলাদা। তো আপনারা সবাই চাইলেও আপনাদের আমি কয়েকটা অনুরোধ করছি, যেহেতু ভালো করতে চান, আমাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। আমরা চাই না এমন মানুষ হইতে লেখাপড়া শিখিয়ে যে ওই ঘুষ খাবে, দুর্নীতি করবে, মানে লেখাপড়া ঠিকই শিখেছে কিন্তু যত অকাজ কুকাজ খারাপ কাজ সে ওই করছে, মানে শিক্ষিত মানুষটাই করছে। আমরা আসলে এরকম চাই না। তো এই জন্য কি করতে হবে, আপনার সন্তানকে এখানে পড়ুক, অথবা হয়তো 2 দিন পরে পড়বে না পড়ুক, সমস্যা নেই, আপনি আপনার সন্তানকে দয়া করে সবসময় উৎসাহিত করবেন ভালো কাজে। হ্যাঁ বাবা, তুমি মানুষের ভালো করার চেষ্টা করো, পড়ে ভালো করে বোঝার চেষ্টা করো, গণিতটা ভালো করে করার চেষ্টা করো, উৎসাহ দিবেন। 1 নাম্বার উৎসাহ দিবেন। আপনারা হয়তো প্রত্যেকদিন পড়া ধরতে পারবেন না, কিন্তু প্রতিদিন এখানে আসতে বলবেন, হ্যাঁ উৎসাহ দিবেন। হয়তো একদিন এসে আপনার কাছে অভিযোগ দিল যে অমুক 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 আমাকে মেরেছে, আমি আর কেন্দ্রে যাব না, তা করবেন না। ওকে ওই সময় পাত্তা দিবেন না, হ্যাঁ ওকে তখন একটু বলবেন যে ও মেরেছে আমি দেখবো, বা গিয়ে হয়তো অভিভাবকের সাথে একটু কথা বললেন বা ম্যাডামের সাথে একটু কথা বললেন, তাই বলে এখানে বন্ধ করে দিবেন না। বন্ধ করে দিলে আলটিমেটলি ওরই ক্ষতি করলেন। 1 নাম্বার হলো উৎসাহ দিবেন, 2 নাম্বার হলো আশকারা দিবেন না, মানে অহেতুক বা অনৈতিক কোনো চাহিদাতে আশকারা দিবেন না। আপনার একটাই সন্তান, 10 বছর পর একটা হয়েছে, তাকে ম্যাডাম না পারার কারণে একটু বকা দিয়েছে, এসে ম্যাডামকে 2 কথা শোনায় দিয়ে নিয়ে চলে গেলেন, এ করলে আপনার ম্যাডামেরই ক্ষতি।
সরি আপনার সন্তানেরই ক্ষতি, ম্যাডামের কোনো ক্ষতি নাই, আমাদেরও কোনো ক্ষতি নাই, তাই না? আজকে গেছিলাম গোসল করতে, বাপের একটাই সন্তান, আমাদের রুবাইতের চাচতো ভাই, সে কিন্তু এখনো পর্যন্ত সাঁতার পারে না, অথচ ওর চাইতে ছোট ছেলে নদী পার হয়ে যাচ্ছে সাঁতরে, আর ও এখনো ডুবি দিতে চাচ্ছে না ভয়ে, কারণ নদীতে এতদিন ছাড়েনি, এখন ছাড়ছে তাও খুব সেফ। হ্যাঁ, ভয় করছে। তো আপাতত কিছু কিছু জায়গায় একটু ছেড়ে দিতে হবে, হ্যাঁ, আপনার সন্তানদেরকে একদম একদম মানে পকেটে রাখলে বা আলমারিতে সাজিয়ে রাখলে চলবে না, ছেলে হোক মেয়ে হোক, আপনাকে একটু ছেড়ে দিতে হবে, বন্ধু বান্ধবদের সাথে বা তাদের সাথে মিশতে দিতে হবে। হ্যাঁ, লক্ষ্য রাখবেন বন্ধু বান্ধব কাদেরকে যাচাই বাছাই করছে, এখন তো শিশু সাধারণত খুব খারাপদের সাথে মিশবে না, আর একটু দুরন্ত হবে, এটাই স্বাভাবিক। আপনি অনেকে দেখা যায় অনেক কেন্দ্রে অভিভাবক এসে বসে থাকে, নিজের ছেলেকে কোলে করে নিয়ে বসে থাকে, 5 জন অভিভাবক আছে, 5 জন ছেলেকে কোলে করে নিয়ে আছে, আর 5টা বা 10টা ছেলে মানে শিক্ষার্থী আর কি, ছেলে মেয়ে ওরা আলাদাভাবে বসে আছে, কারণ যার বাপ মা আসেনি তার মন খারাপ হবে না? এটা তো অভিভাবকদেরকে বোঝাইতে পারি না। তা আমি আসলে ওনাদেরকে বলি যে দেখেন, আপনার কারণে ওই যে যার অভিভাবকটা আসেনি সে যাতে মনটা খারাপ না করে, এমন ভাবে আচরণ করবেন। এবং 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 কিছু শিক্ষার্থী এমনও আছে, আমি বলছি ধরেন এটা তুমি বলো যে 2 + 2 = কত, মা বলে দিচ্ছে 2 + 2 বল 4 বল 4 বল, বলছি যে কেউ কোন একটা কবিতা পারলে হাত তুললে বলো, তখন মা বলছে তুমি পারো, হাত তোলো হাত তোলো, মানে প্রত্যেক অভিভাবকই চাচ্ছে আমার ছেলেটাই ভালো করবে। এটা করলে কি হয়, পরিবেশটা নষ্ট হয়, এরকম না করাটাই ভালো। যদি অভিভাবক আসেন খুবই ভালো, আপনারা এক সাইডে বসে যান, দেখেন আপনার বাচ্চাদেরকে ছেড়ে দেন যে বাবা তুমি ওদের সাথে বসো, আমি এখানে আছি, ঠিক আছে? একান্ত না বসতে চাইলে 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের দিন বাবা তুমি ওখানে বসো। আমার আব্বাকে আমি ছোটবেলায় মন খারাপ করতাম, আমার নিজের আব্বা আমাকে 2য় শ্রেণী পর্যন্ত নিয়ে যেত, কিন্তু নিয়ে আসতো না, দূরে ক্যাম্পাস ছিল আমার, সাইকেলে করে নিয়ে যেত, দিয়ে চলে আসতো। প্রথম বছরে কয়েকদিন মনে হয় নিয়ে আসছে, তারপর আর নিয়ে আসেনি, এরপর কোনোদিন যায়নি, অভিভাবক সহ বলেন, বেতন বলেন, হ্যান বলেন ত্যান বলেন, কোনোদিন যায়নি। তো ব্যাপারটা হচ্ছে আমার কখনো আটকায়নি, খারাপ কিছু করিনি, আল্লাহর রহমত, যা বলেছি মানে যেগুলো যেগুলো বেতন টেতন দেওয়ার ছিল বলেছি, দিয়েছে, রেজাল্ট ভালো করেছি, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে খারাপ লাগতো, যদিও অনেকের অভিভাবক আসতো, তবে আমার অভিভাবক না যে আমার ওই সময় খারাপ লাগলেও এখন বুঝতে পারছি যে আব্বা ছেড়ে দিয়ে কিছু কিছু জায়গায় আমাকে ভালো করেছে, কারণ আমি একটু ঘরকুনা স্বভাবের, ওই জায়গাটুকু যদি না ছাড়তো হয়তো আমি এখন বা ওই বড় হয়ে ঢাকায় গিয়ে পড়তে যাওয়া বা এই কাজগুলো করতে পারতাম না। এখনো আমি অনেক ঘরকুনা, অনেক কিছু করতে পারি না, বাজার ভালোভাবে করতে পারি না, মানে একটু সমস্যা আছে, ভুলভাল করে ফেলি, ঠকি বেশি। তো এগুলো আসলে না ছাড়লে হবে না, হাঁটিতে শেখে না কেউ না খেয়ে আছাড়, পানি না খায় কেউ সাঁতার শিখেনি, এই আর কি কথা। শেষ আপনাদের করণীয় কয়েকটা কথা বললাম, সেটা হচ্ছে উৎসাহ দিবেন বাচ্চাদেরকে, দোয়া করবেন বাচ্চাদের জন্য, আশীর্বাদ দিবেন বাচ্চাদের জন্য, আর আশকারা দিবেন না, অহেতুক কোনো চাওয়া পাওয়াতে আশকারা দিবেন না, স্কুল কামাই দিতে চাচ্ছে আশকারা দিবেন না। হ্যাঁ, সাহস আজকারা মানে বুঝছে না না, আশকারা মানে লাই দেওয়া, লাই দেওয়া, আমাদের গ্রামের ভাষায় সাহস দেয় যে হ্যাঁ না না, লাই দেওয়া ওটা বলে, মাথায় তোলা যাবে না। কি করা আপনারা যে হ্যাঁ মারিও না, এটা একটা মানে সাহস দিয়ে দিলে ম্যাডামকে যদি বলে যায় যে মারবেন না, কিছু বলবেন না বা ই করবেন না, এটা এখন বলে কম। হ্যাঁ এটা বুঝে গ্রামের ভাষা।